আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, চলে আসছি আপনাদের জন্য দেখুন পাট শাকের রেসিপি নিয়ে। আমি পাট শাক বাজার থেকে কিনে নিয়ে আসার পরে বেছে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি এগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এটি রান্না করতে চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি তেলের পরিমাণটা 2 টেবিল চামচ পরিমাণে দিলাম। পাট শাক রান্না করতে কোনো সময় লাগে না, অল্প উপকরণ দিয়েই হয়ে যায়। দেখুন পাট শাকটা আমি ভালো করে ধুয়ে এভাবে ছোট করে কুচিয়ে নিয়েছি। আপনারা যখন করবেন তখন এভাবে একটু কুচিয়ে নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু পাট শাকটা একটু থাকে। আর যখন আপনারা আস্ত অবস্থায় রান্না করতে যাবেন তখন কিন্তু এটা পাতাগুলো আস্তে আস্তেই থাকবে। যারা ওইভাবে খেতে পছন্দ করেন তারা ওইভাবে খেতে পারেন। আমার এভাবেই ভালো লাগে, তাই আমি এভাবে কুচিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে আমি কাঁচামরিচটা একটু ঝাল করেই দিব বলে একটু কাঁচামরিচ বেশি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর এখানে আমি রসুন ব্যবহার করব না, শুধু পেঁয়াজ দিয়েই আমি এই শাকটি ভাজি করব। আর আপনারা যখন ভাজি করবেন অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে। আমি এখানে 2 চামচ পরিমাণে সরিষার তেল মিক্সড করলাম। এটা অপশনাল, চাইলে আপনারা এটা দিতে পারেন, নাও দিতে পারেন। আমি এই সর্ষের তেলটা পাট শাক ভাজি করতে গেলে সর্ষের তেলটা অবশ্যই দিই, কারণ পাট শাকের সাথে সর্ষের তেলটার ঘ্রাণটা আমার কাছে খুব ভালো লাগে আর খেতেও খুব মজা হয়, তাই আমি এখানে দিয়েছি। আর পেঁয়াজটা আমি একবারে লাল করব না, এভাবে কাঁচা অবস্থায় আমি কিন্তু পাট শাকটা ভাজি করব। আমি প্রথমে কিছুটা কাঁচামরিচ দিয়েছি এবং আবারও কিছুটা দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ঝালের পরিমাণটা আমি বেশি দিয়েছি। আপনারা চাইলে, আমি আবারও বলছি, আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। হ্যালো বন্ধুরা, আপনারা যেখান থেকে আমার এই রেসিপিটি দেখছেন অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটনে ক্লিক করবেন এবং নতুন নতুন রেসিপি দেখার জন্য আপনারা আমার কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই এটি জানাবেন। প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করতে এবং শেয়ার করতে ভুলবেন না। আমি এখানে পাট শাক কুচিটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আপনারা এটা পাট শাকের পরিমাণটা বুঝে লবণটা দেবেন। সবসময় লবণের পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন পাট শাকের ভিতরে, তাহলে পাট শাকটা খুব মিষ্টি মিষ্টি লাগবে। আর লবণের পরিমাণটা যদি সামান্য বেশি হয় তাহলে কিন্তু পাট শাকটা খেতে ভালো লাগবে না। আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথেই কিন্তু পাট শাকটা একদম সফট হয়ে গেছে। আমি প্রথমে কিছুটা দিয়েছি, আমি বাকি যেটুকু ছিল সেটুকু এখন দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু উল্টে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন পাট শাকের যে কালারটা এটা যেন ঠিক থাকে। এটা যখনই ঠিক থাকবে তাহলে দেখুন এর গুণাগুণটাও অবশ্যই আপনার পারফেক্টভাবে পাবেন। আমি এভাবে সামান্য একটু উল্টে আমি কিছু সময়ের জন্য চারিপাশ থেকে এভাবে এক জায়গায় করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি 2-3 মিনিট পরেই ফিরে আসছি। ফিরে আসলে দেখছেন আমার শাকের কালারটা এবং এর অবস্থানটা দেখলেই বুঝবেন এতে সামান্য একটু পানি বেরিয়েছে। এই পানিটা কিন্তু একটু নাড়তে নাড়তে কিন্তু পানিটা শুকিয়ে যাবে। আর শাকটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে। আমি আবারও একটু চারপাশ থেকে উল্টে দিচ্ছি। খুব ঝটপট কিন্তু রান্না হয়ে যাবে। আর এই পাট শাক রান্না করতে গেলে যদি আপনি এখান থেকে সরে যান তাহলে কিন্তু পাট শাকটা দেখবেন ধরে যাবে, নিচে লেগে যেতে পারে। তাই অবশ্যই চেষ্টা করবেন পাট শাকটা দাঁড়িয়ে থেকে রান্না করার জন্যে। আমি আবারও একটু ঢেকে দিয়েছি। দেখুন এখন পাট শাকের যে পানিটুকু বেরিয়েছিল সেই পানিটাই কিন্তু আমার পাট শাকটাকে একদম সফট করে দিয়েছে। পাট শাকটা আমার কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর পাট শাক কিন্তু যেরকম আপনারা দেখছেন একটু ভিজে ভিজে, এরকম কিন্তু একটু ভিজে ভিজে থাকবে। একবার যদি শুকনো করতে চান তাহলে এটা খসখসে হয়ে যাবে, সফট আর থাকবে না। তাই অবশ্যই এরকম নরম অবস্থায় কিন্তু আপনাকে শাকটা নামিয়ে নিতে হবে। শাকটা কিন্তু আমার হয়ে গেছে, আমি এখন এটি নামিয়ে নিব। এখন আমি চলে আসছি আরও একটি রেসিপি নিয়ে, সেটি হচ্ছে এখানে আমি প্রথমত প্যানেতে আমি এখানে কয়েকটি শুকনো মরিচ প্রথমে একটু লাল করে ভেজে নেব। দেখতে আমি এভাবে একটু হালকা করে শুকনো মরিচ লাল করে ভেজে নিব।
শুকনো মরিচটা কিন্তু আমার হালকা করে লাল ভাজা হয়ে গেছে। এখন আমি এটি নামিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বাদাম। কে কে বাদাম পছন্দ করেন? বাদামের ভর্তা তৈরি করব আজকে। এখন আমি এই বাদামগুলো হালকা লাল করে একটু ভেজে নেব। বাদাম কিন্তু বেশি ভাজা লাগবে না, এইভাবে হালকা করে একটু চারিপাশ থেকে নেড়ে আমি ভেজে নিচ্ছি বাদামটা খোসাটা উঠানোর জন্য। আর এইভাবে ভাজলে বাদামের ভিতরে যে তেলটা সেটা কিন্তু মানে কিছুটা বেরিয়ে আসে। আর একবারে কিন্তু ভাজলে বাদামের ভালো লাগবে না, আমি হালকা করে ভেজে নেব যাতে কাঁচা যে একটা বাদামের গন্ধ সেটা চলে যায় এবং বাদামের যে স্মেলটা ওটার জন্য বেরিয়ে আসে। বাদাম আমার ভাজা হয়ে গেছে, বাদাম আমি তুলে নিয়েছি। এখন আমি সামান্য 1 চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। পরে আমি আরও 1 চামচ এখানে তেল দিয়ে দিলাম। এখন আমি একে একে দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আপনারা বাদাম যখন নেবেন বাদামের পরিমাণটা এখানে নেবেন। আমি এখানে 5-6 পিস রসুনের কোয়া নিয়েছি আর আমি এখানে 2টি পেঁয়াজ নিয়েছি। এখন এগুলো সব একসাথে আমি হালকা করে ভেজে নেব। একবারে লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। খালি পেঁয়াজের গন্ধটা চলে যাবে এবং রসুনের ভিতরে যে একটা স্মেল গন্ধ আছে ওইটা বেরিয়ে আসে। এভাবে চারপাশ থেকে একটু ভেজে নিতে হবে। আমি আপনাদের আবারও বলছি, পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু বাদামটা খেতে ভালো লাগবে না। কারা কারা বাদামের ভর্তা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন। এখন এরই ভিতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এটা চাইলে পরেও দিতে পারেন। হয়ে গেছে কিন্তু আমার পেঁয়াজ ভাজা। এখন আমি কিন্তু এটি চারিপাশ থেকে নেড়ে আমি এখন এটি নামিয়ে নিব। এখন আমি এটি নামিয়ে নিচ্ছি। আমি আগে যে রেখেছিলাম সেই বাদামগুলো এইভাবে হাত দিয়ে চটকে উপরের আঁশটা ছাড়িয়ে নিয়েছি। কিছুটা আছে, এটি থাকলে সমস্যা নেই। এটি যখন বাটা হবে তখন এই বাটার সাথে এটি মিশে যাবে। আর এই যে শুকনো মরিচ আমি হালকা করে যেগুলো ভেজে রেখেছি, আমি এখানে কাঁচা মরিচ এবং শুকনোই ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো একটা দিয়েই ব্যবহার করতে পারেন, হয় কাঁচাই শুকনো মরিচ। আমি এভাবে বেটে নিচ্ছি। যখন এভাবে যদি একটু শুকনো হয় আপনারা সামান্য একটু পানি দিয়েও বাটতে পারেন যাতে বাটতে সুবিধা হয়। আমি এখানে সামান্য দেখতে পাচ্ছেন হাতে করে সামান্য একটু পানি দিয়েছি যাতে বাদামটা একবারে শুকনো, যাতে বাটতে সুবিধা হয়। এভাবে সামান্য একটু পানি দিলে দেখবেন সহজেই বাটা হয়ে যাবে। বাদাম আমার একবার বাটা হয়ে গেছে, আমি এখানে আর একটা বাটা দিব। এক বাটাতে যখন যদি ভিতরে কিছুটা বাদামের অংশ থেকে থাকে, ওটা থেকে থাকে, দ্বিতীয় বাটা দিলে কিন্তু দেখবেন সেটিও একবারে মিশে যাবে। বাটা আমার হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে রসুন, পেঁয়াজ এবং মরিচ ভেজে রেখেছিলাম এটি আমি হাঁটব। এটা একবারে কিন্তু মিহিন করব না, শুধু শিল বা পোতার যে এটা চাপ বাদামের সাথে মিক্স। এভাবে বেটে আমি বাদামের সাথে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমি কিন্তু আগে থেকে লবণটা দিয়ে দিয়েছি। আপনারা যারা মানে আগে থেকে লবণ দেবেন না তারা কিন্তু এভাবে পরে বাদাম বাটার সময় কিন্তু লবণটা দিয়ে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু গালে একটু দিয়ে দেখে নেবেন লবণটা ঠিকমতোভাবে হলে না, তো কষ্ট করে যখন ভর্তা করবেন ভর্তাটা যদি খেতেই ভালো না লাগে আর লবণের স্বাদটা যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু মোটেও ভালো না।
তো অবশ্যই এই জিনিসটা দিকে খেয়াল করবেন। এভাবে মাখানো আমার হয়ে এত সুন্দর একটা আসছে, আপনারা না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। যারা খেয়েছেন তাদের জন্য না, যারা না খাননি তাদের জন্য বলছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে সকলকে নিয়ে খেতে পারেন। তৈরি হয়ে গেছে কিন্তু আমার বাদামের ভর্তা। আমি এখন এটি তুলে নিচ্ছি, করেই তৈরি করেছি। এইভাবে গরম ভাতের সাথে এই বর্ষাকালে দেখবেন এভাবে, এই যে আমার পাট শাক ভাজি আর বাদাম ভর্তা, গরম ভাত খেতে যে কি মজাদার। একবার হলো এভাবে বাসাতে সকলকে নিয়ে খেয়ে দেখতে পারেন, সকলে তৃপ্তি ভরে খাবে। আর ভর্তা পছন্দ করে না এমন কিন্তু মানুষ খুঁজে পাওয়া যায় না। তো অবশ্যই রেসিপি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।